এখন আসো আমরা একটু দেখে ফেলি টেন্সটা কিরকম ভাবে আসলে কোশ্চেনে আসে, কিরকম কি জানতে হয় এখান থেকে। এখন টেন্স থেকে তোমাকে বেসিক্যালি যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে ক্লাসিফিকেশন অফ টেন্স। প্রথমেই জানতে হবে ক্লাসিফিকেশন অফ টেন্স, টেন্স কত প্রকার এবং এই টেন্স গুলোর স্ট্রাকচার। প্রেজেন্ট ইনডেফিনাইট স্ট্রাকচার কি, পাস্ট ইনডেফিনাইট স্ট্রাকচার কি। তো এখানে প্রথম যে টাইপের প্রশ্ন তুমি দেখবা সেটা হচ্ছে 1 নম্বরে বলবে নিচের, আমি একটু নিচের পেজে যাই। প্রথমের টাইপের প্রশ্ন হচ্ছে, বললো তোমাকে নিচের কোন সেন্টেন্সটি মনে করো প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স, প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের উদাহরণ, এরকম টাইপের প্রশ্ন বলতে পারে। অর্থাৎ তোমাকে জেনুইনলি চিনতে হবে এটা প্রেজেন্ট ইনডেফিনাইট, এটা পাস্ট ইনডেফিনাইট, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, এভাবে করে আলাদা আলাদা করে চিনতে হবে। একই প্রশ্ন আবার একটু ঘুরায় দেয়, কিরকম এখানে তোমাকে বললো কোনটা প্রেজেন্ট ইনডেফিনাইট, আবার বলতে পারে এখানে একটা সেন্টেন্স দেয়া আছে, মনে করো এই একটা সেন্টেন্স তোমার কাছে দেয়া আছে, বলতে পারে এটি কোন টেন্স। মনে করো না যে আপু এত সহজ জিনিস কেন বলছো, এগুলা ফালতু কথা, বাট এই টাইপের প্রশ্ন এত বেশি আসছে এবং ভুলও করো তোমরা। সো একটু দেখো কি টাইপের প্রশ্ন আসে, অধৈর্য হবে না, কারণ সবার কথা ভেবেই আমাদের ক্লাসটা অ্যারেঞ্জ করতে হয়। তাহলে এইটা হচ্ছে বেসিক প্রশ্ন, তোমাকে টেন্স দিয়ে দিতে পারে বা বলতে পারে নিচের কোনটা কোন টেন্স। এরপর হচ্ছে আরেকটা আছে যে চেঞ্জের পরিবর্তন, টেন্সের পরিবর্তন কিরকম। তোমার কাছে হয়তো প্রেজেন্ট টেন্স দেয়া আছে, প্রেজেন্ট ইনডেফিনাইট দেয়া আছে, তোমাকে বলবে এটাকে পাস্ট ইনডেফিনাইটে কনভার্ট করো তো, বা বললো এটা একটা প্রেজেন্ট ইনডেফিনাইট, এর পাস্ট ইনডেফিনাইটটা কেমন হবে। এটা কিন্তু 20-21 একবার আসছে, দেখছিলাম আমরা, যদিও প্রশ্নটা ভুল ছিল। তাইলে এরকম একটা ইন্টারচেঞ্জ আসতে পারে। তাহলে তুমি যে টাইপের প্রশ্ন দেখো না কেন, তোমার অ্যাকচুয়ালি জানতে হবে যে টেন্সের স্ট্রাকচারটা কিরকম হয়, কোন টেন্সটা দেখতে কিরকম হয়, তাহলে আমি চিনতে পারবো। আরেকটা হচ্ছে তোমার একটা সেন্টেন্স দেয়া থাকবে, এটা রাইট ফর্ম অফ ভার্বের সাথে যায়, যে সেন্টেন্সের মধ্যে মনে করো ইয়েস্টারডে লেখা আছে, এবং তোমাকে বললো যে এই গ্যাপটা পূরণ করো, বা এখানে একটু মনে করো যে এরোনাস একটা সেন্টেন্স আছে, সেন্টেন্সটা ভুল আছে, বলে সঠিক ফর্মটা কি। তখন তোমাকে জানতে হবে যে টেন্সের কিছু আইডেন্টিফায়ার আছে, যেমন ইয়েস্টারডে থাকলে পাস্ট ইনডিফিনাইট হয়, জাস্ট না থাকলে প্রেজেন্ট পারফেক্ট হয়, নাও এট দিস মোমেন্ট থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়। এই আইডেন্টিফায়ার গুলো জানতে হবে কোন টেন্সে কোনটা কাজে লাগে। সেখান থেকে কিন্তু আমরা অ্যাকচুয়ালি সেন্টেন্সটা কোন টেন্সে হবে সেটা আইডেন্টিফাই করতে পারি। এটা হচ্ছে 3 নম্বর প্যাটার্ন। আর 4 নম্বরে যেটা আসে সেটা হচ্ছে ট্রান্সলেশন। ট্রান্সলেশনে টেন্স না জানলে হবে বলো? ট্রান্সলেশন অর্থাৎ তোমাকে বাংলা একটা বাক্য দিয়ে দেবে, তোমাকে বুঝতে হবে যে এইখানে আসলে কোন টেন্সটা বুঝাচ্ছে। যেমন আমি ভাত খাচ্ছি, খাচ্ছি কন্টিনিউয়াস প্রসেস এবং বর্তমানের কথা বলছি, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে এখানে ট্রান্সলেশনেও কিন্তু টেন্সের অপরিহার্য একটা ভূমিকা আছে। তাহলে বেসিক্যালি এই 4টা প্যাটার্নের প্রশ্ন আসে। এখন আমরা একটু প্যাটার্ন গুলা বা স্ট্রাকচার গুলো দেখবো। এখন তুমি যদি বলো আপু স্কিপ করে যাও, স্কিপ করতে পারি, জাস্ট একটু মানে আমি তোমাদেরকে দেখাই দিই। দেখো, আমরা যদি বেসিক্যালি ভাগ করি তাহলে টেন্সকে ব্রড হেডিং এ 3 ভাগে ভাগ করা যায়। কি কি? প্রথমত প্রেজেন্ট, দেন পাস্ট, দেন ফিউচার। এবং এই 3টা বেসিক ক্রাইটেরিয়াকে আবার প্রত্যেকটাকে 4 ভাগে ভাগ করা যায়। সবাই নিশ্চয়ই জানো, একটা হচ্ছে ইনডেফিনাইট, প্রত্যেকটার ক্ষেত্রে প্রেজেন্ট ইনডেফিনাইট, পাস্ট ইনডেফিনাইট, ফিউচার ইনডেফিনাইট। একটা হচ্ছে কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস 3টার ক্ষেত্রে 3টা কন্টিনিউয়াস থাকবে। এরপর হচ্ছে পারফেক্ট, ঠিক আছে, আর এই 2টা মিলে পারফেক্ট কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস। তাইলে বেসিক্যালি 3 ভাগ, আবার প্রত্যেকটার এরকম 3টা ভাগ আছে। ওকে, এখন কাজ হচ্ছে স্ট্রাকচার জানা। আসো দেখি আমাদের স্ট্রাকচারটা কিভাবে ফর্মুলেট হয়। আচ্ছা, এখন তুমি যদি দেখো প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের স্ট্রাকচার দেখো কিরকম হয়। সাবজেক্ট থাকে, এর সাবজেক্টের পর কিছুই না, জাস্ট মূল ভার্বটা তার প্রেজেন্ট ফর্ম নিয়েই বসবে। এবং তুমি জানো যে মূল ভার্বের প্রেজেন্ট ফর্মটা সাবজেক্ট দিয়ে অ্যাফেক্টেড হয়। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে দেখবে যদি সেটা থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে কিন্তু ভার্বের শেষে এস বাই এস যোগ হবে। তাইলে সাবজেক্ট তারপরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, এখানে যদি ভার্বটা থার্ড পারসন সিঙ্গুলারের জন্য হয় তাহলে এস বাই এস দিবা তুমি, এবং এরপরে অবজেক্টটা এক্সটেনশন পোর্শনটুকু বসে। ঠিক আছে, তাহলে এটি বেসিক স্ট্রাকচার। এরপর তুমি যদি পাস্টের ক্ষেত্রে যাও, এটা গেল প্রেজেন্ট ইনডেফিনাইট। তুমি যদি পাস্ট ইনডেফিনাইট ক্ষেত্রে যাও, পাস্ট ইনডেফিনাইটে একই রকম, প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্বের পাস্ট ফর্ম।
জাস্ট পাস্ট ফর্ম, আর কোনো পরিবর্তন নেই। তারপরে এক্সটেনশন, ঠিক আছে। এরপর তুমি যদি ফিউচার ইনডেফিনাইটের ক্ষেত্রে যাও, সাবজেক্ট, সাবজেক্টের পর শ্যাল উইল, তারপরে মূল ভার্বের বেস ফর্ম, দেন এক্সটেনশন। এবং তুমি জানো যে শ্যাল উইল, ক্যান, কুড, মে, মাইট এগুলো কিন্তু মোডাল অক্সিলারি, এবং মোডাল অক্সিলারির পর যদি কোনো ভার্ব আসে সেটা তার মূল ফর্মে বসে। কখনো তার সাথে এস ভাইএস যোগ করা যাবে না, কখনো আইএনজি যোগ করা যাবে না, কখনো পাস্ট করা যাবে না, এটা তুমি জানো। ওকে, তাহলে এটা গেল তিনটা ইনডেফিনাইটের। এরপর দেখো, মানে সব তো আর লাগে না, তুমি কিছু জিনিস দেখে বুঝতেই পারবা যেগুলো ইনডিফিনাইট, এগুলো কন্টিনিউয়াস। তুমি যদি কন্টিনিউয়াস এর ক্ষেত্রে বলো, কন্টিনিউয়াস এর আইডেন্টিফায়ার যেখানে ভার্বের সাথে আইএনজি থাকবেই, মাস্ট, আইএনজি মাস্ট। এবং কোনো সেন্টেন্সে কোনো ভার্বে আইএনজি যোগ করতে হলে অবশ্যই এখানে একটা সাপোর্টিং অক্সিলিয়ারি লাগে। প্রেজেন্টের ক্ষেত্রে সে অক্সিলিয়ারি হচ্ছে অ্যামিজার। কোনটা কিসের ক্ষেত্রে বসে তুমি জানো নিশ্চয়ই। পাস্টের ক্ষেত্রে হচ্ছে ওয়াজ, ওয়্যার, এবং সাধারণত আমরা ফিউচারের ক্ষেত্রে শ্যাল বি, উইল বি দিয়ে থাকি। শ্যাল বি, এই বিটা কিন্তু তুমি জানো যে এই অ্যামিজার বা ওয়াজ ওয়্যার এর মূল ফর্মটা কি? মূল ফর্ম কিন্তু বি ভার্ব। আমরা যখন অক্সিলারি পড়ছিলাম দেখছিলাম বি এর আন্ডারে অ্যামিজার, ওয়াজ ওয়্যার, বিন এগুলা থাকে। সো যেহেতু শ্যালের পর বসছে, বেস ফর্মে বসছে, এই জন্য অ্যামিজার না হয়ে মেইন ফর্ম বি তে বসছে। অ্যাকচুয়ালি এই জিনিসই মেইন ফর্ম। শ্যাল বি বা উইল বি, তারপরে ওই যে ভার্বের সাথে আইএনজি, প্রত্যেকটার সাথে ভার্বের শেষে আইএনজি বসবে এই জায়গাটাতে। ওকে, তাহলে এইটা গেল কন্টিনিউয়াস এর ফর্ম, কন্টিনিউয়াস এর স্ট্রাকচার। এখন তুমি যদি পারফেক্টের কথা বলো, কিরকম হবে? পারফেক্টের ক্ষেত্রে যেটা বৈশিষ্ট্য সেটা হচ্ছে ভার্বের পার্টিসিপল ফর্মটা বসে, পাস্ট পার্টিসিপল ফর্মটা অবশ্যই থাকবে, এবং একে সাপোর্ট করার জন্য অক্সিলারি থাকতে হবে। প্রেজেন্টের ক্ষেত্রে সেটা হ্যাভ, হ্যাজ হয়, পাস্টের ক্ষেত্রে হ্যাড হয়, আর ফিউচারের ক্ষেত্রে শ্যাল হ্যাভ, উইল হ্যাভ, এরকম থাকে, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, এরপর আসো আমরা পারফেক্ট কন্টিনিউয়াসে যাই। আমি জাস্ট বলে যাচ্ছি থরলি, তোমরা সবই জানো। পারফেক্ট কন্টিনিউয়াস এর ক্ষেত্রে তেমন কিছুই না, জাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, অর্থাৎ পারফেক্টের ক্রাইটেরিয়া থাকবে, কন্টিনিউয়াস এর ক্রাইটেরিয়া থাকবে। পারফেক্টের ক্রাইটেরিয়া তুমি যদি প্রেজেন্টের ক্ষেত্রে চিন্তা করো, হ্যাভ, হ্যাজ থাকবে, আবার ওদিকে কন্টিনিউয়াস এর জন্য আইএনজি থাকবে। তাহলে এখানে ওরকম যে সাবজেক্ট প্লাস শ্যাল বা সরি সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ থাকবে, এবং একে সাপোর্ট করার জন্য আবার বিন থাকে এই সমস্ত সেন্টেন্সে। তারপরে যে ভার্বের সাথে আইএনজি থাকবে। তো এখানে দেখো কম্বিনেশন অফ পারফেক্ট অ্যান্ড কন্টিনিউয়াস। আমি যদি একটু দেখাই, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর ক্ষেত্রে তুমি দেখো সাবজেক্ট, তারপরে হ্যাভ, হ্যাজ থাকলো, তারপর ভার্বের সাথে আইএনজি থাকলো, এটা পারফেক্টের জন্য, এটা কন্টিনিউয়াস এর জন্য। এখন দুইজনকে ব্রিজ করার জন্য বিন থাকে। একই রকম আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে পাবো এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস এর ক্ষেত্রে পাবো। এখন এই গেল বেসিক স্ট্রাকচার। এই যে দেখো এখানে সাবজেক্ট প্লাস পাস্ট তুমি জানো শুধুমাত্র একটা হ্যাড হয় এবং ভার্বের সাথে আইএনজি যাই, পারফেক্ট গেল, কন্টিনিউয়াস গেল, মাঝখানে বিন বসছে। আবার তুমি যদি ফিউচারের ক্ষেত্রে দেখো সাবজেক্ট, দেন শ্যাল হ্যাভ, উইল হ্যাভ, এই পর্যন্ত ঠিক আছে। আমরা আগে পারফেক্টে যেটা দেখছিলাম, তারপর ভার্বের সাথে আইএনজি সাপোর্ট করার জন্য বিন বসছে। এই পর্যন্তই বেসিক স্ট্রাকচার, কঠিন কিছু না কিন্তু, একদম ইজি। যেটা ইনডেফিনাইট সেখানে কোনো অক্সিলারি লাগে না, একদম সিম্পলি সেন্টেন্সটা লিখে দিতে হয় মেইন ভার্ব দিয়ে। এরপর তুমি যদি কন্টিনিউয়াসে যাও, ভার্বের সাথে আইএনজি থাকবে। তুমি যদি যে কোনো পারফেক্টের কথা বলো, প্রেজেন্টে হ্যাভ, হ্যাজ থাকে, পাস্টে হ্যাড থাকে, এবং ফিউচারে শ্যাল হ্যাভ, উইল হ্যাভ থাকে। তুমি যখনই পারফেক্ট কন্টিনিউয়াস দুটোকে কম্বাইন করবা, সাপোর্টিং স্ট্রাকচার হিসেবে বিশেষভাবে এখানে বিন থাকবে, আর কন্টিনিউয়াস এর জন্য ভার্বের সাথে আইএনজি থাকবে। এবং তুমি যেহেতু পারফেক্ট বলছো, পারফেক্টের ক্রাইটেরিয়া হ্যাভ, হ্যাজ, হ্যাড এবং শ্যাল হ্যাভ, উইল হ্যাভ, এগুলো থাকবে, ঠিক আছে। এগুলো চেনা কিন্তু খুবই সহজ। অনেকেই বলো যে প্রবলেম হচ্ছে বুঝতে, মনে থাকছে না, জাস্ট এই জায়গাগুলো খেয়াল করো। পুরো স্ট্রাকচার কি মনে থাকে কারো, বলো? আচ্ছা, গেল, এটা গেল স্ট্রাকচার। এখন আসো চেনার উপায়, অর্থাৎ একটা সেন্টেন্স দিয়ে দিল, এখানে টেন্সটা ঠিক আছে কিনা আমরা কি দেখে বুঝবো, বা টেন্সটা হয়তো আইডেন্টিফাই করার নাই, তোমাকে বললো আই, ব্রাকেটে থাকলো ইট, তারপরে রাইস। তো এখানে আই ইট রাইস মনে করো এভরিডে। তো এখানে এই ইটটাকে ব্রাকেটে দিয়ে বুঝাইছে যে এই বেচারা ঠিক নাই, বা একে মডিফাই করার সুযোগ আছে। তোমার কাছে জানতে চাচ্ছে যে ইটটাকে ঠিক ফর্মে আছে, কি সঠিকভাবে ব্যবহৃত হয়েছে, বা যদি তুমি চেঞ্জ করতে চাও চেঞ্জ করতে পারো। সো এরকম ভাবে থাকতে পারে। সো তোমাকে তখন বুঝতে হবে যে সেন্টেন্সটা অ্যাকচুয়ালি কোন টেন্সে হবে। তাহলে এখানে আমরা এভরিডে দেখে কিন্তু বুঝতে পারি। এখন আসলে এরকম কি কি বুঝার মতো শব্দ থাকে সেন্টেন্সে। তো প্রথমতই প্রেজেন্ট ইনডেফিনাইটের কথা যদি বলো তুমি, প্রেজেন্ট ইনডেফিনাইট সেটা কিরকম? প্রেজেন্ট ইনডেফিনাইটের সংজ্ঞার ক্ষেত্রে আমরা বলি বর্তমানে যদি কোনো কাজ সাধারণত ঘটে, নিত্য অভ্যাস, চিরন্তন সত্য, ঐতিহাসিক ঘটনা, এই চার ক্ষেত্রে আমরা
প্রেজেন্ট ইনডেফিনাইট ব্যবহার করি। কি কি বলো একটু আমার সাথে। বর্তমানে কোনো কাজ যদি সাধারণত ঘটে থাকে, ইউজুয়ালি কাজটা হয়ে থাকে, যেমন আমি স্কুলে যাই, ভাত খাই, ইউজুয়ালি হয়ে থাকে, তাহলে বর্তমানে কোনো কাজ সাধারণত ঘটে। তারপর নিত্য অভ্যাস, আমার যেটা ডেইলি হ্যাবিটে পরিণত হয়েছে, এটাও প্রেজেন্ট ইনডেফিনাইট। তারপরে চিরন্তন সত্য, যেমন সূর্য পূর্ব দিকে ওঠে পশ্চিমে অস্ত যায়, সারা জীবন এটা সত্য থাকবে। আর ঐতিহাসিক ঘটনা, আমি যদি সেই 1971-এর কোনো হিস্ট্রির কথা বলি, তখনও কিন্তু আমি সেটাকে প্রেজেন্টে লিখবো, ওটাকে জীবিত রাখার জন্য, স্ত্রীটাকে সম্মান দেওয়ার জন্য। ঠিক আছে, তাইলে এটাই মূলত এই 4টে স্টেজে প্রেজেন্ট ইনডেফিনাইট হয়। এখানে দেখো কিছু ওয়ার্ড দেখে চেনা যায়। অলওয়েজ, রেগুলারলি, সামটাইমস। অলওয়েজ, রেগুলারলি এটা তোমার নিত্যদিনের কাজ বুঝাইতেছে, সামটাইমস মাঝে মধ্যে, বাট এটাও একটা সার্টেন ইন্টারভেল পর পর হইতেই থাকে। নর্মালি, এভরিডে, ডেইলি, অকেশনালি, দেখ সবই কন্টিনিউয়াস কাজ বোঝাচ্ছে। আর 4টা ক্রাইটেরিয়া তো তোমাকে বললামই। এটা রিসেন্ট একটা ভার্সিটিতে আসছিল এই কোশ্চেনটা, যে কোথায় কোথায় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করা হয়। আবার বলো আমার সাথে। যদি বর্তমানে কোনো কাজ সাধারণভাবে ঘটে থাকে, নিত্য অভ্যাস, চিরন্তন সত্য এবং ঐতিহাসিক ঘটনা, এই 4 ক্ষেত্রে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ব্যবহার করি। তো এই লাইনটা মনে থাকার একটা কারণ আছে, সেটা হচ্ছে আমি একদম ছোটবেলায় ক্লাস 3-তে যখন আমার ব্যাকরণ এবং গ্রামারে হাতে খড়ি শুরু হইলো, গ্রামারটা তখন হচ্ছে বাংলাতেই, ইংলিশ গ্রামারটা বাংলাতেই পড়ানো হইতো, মানে বেসিক জিনিসগুলো বাংলাতে লেখা থাকতো, স্ট্রাকচার সেন্টেন্স গুলো ইংলিশে শিখতাম, বাট স্ট্রাকচার গুলো একটু বাংলাতে বোঝানো থাকতো। তো তখন এই সেন্টেন্সটা আমি ওই প্রেজেন্ট ইনডেফিনাইট বা হচ্ছে বর্তমানের সংজ্ঞাটা জাস্ট এভাবেই পড়ছিলাম, ওই লাইনটা এখনো আমার মাথায় আছে। তো জাস্ট ওই 4টা জিনিস, ওটাই পরীক্ষায় আসছে, এবং আমার মানে তখন নস্টালজিয়া লাগতেছিল যে আল্লাহ, এত পরে সেই জিনিসটা দেখা পাইলাম। আচ্ছা, এখন আসো আমরা পরে যাই। প্রেজেন্ট কন্টিনিউয়াস কিভাবে বুঝবো? প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে হচ্ছে, বর্তমানে কন্টিনিউয়াসলি হচ্ছে, এখনো থামে নাই, শুরু হয়েছে এবং চলছে, এরকম কোনো কাজ। যেমন নাও, না বলতে এই যে আমি এখন পড়াচ্ছি, তাহলে এটা কন্টিনিউয়াস, আমি তো এখন পড়াইছি, থামছে পড়ানোর না, কথা বলছি, বাট ইটস রানিং। এরপর দেখো রাইট নাও, এই মাত্র, ওকে, এটা কন্টিনিউয়াস। টুডে, আজকে, আজকের ঘটনা চলতেছে, আজকের দিনটা আমার চলতেছে, সো ঘটনাও চলছে। অ্যাট প্রেজেন্ট, এই মুহূর্তে, নাও এর মতো, অফ দিস মোমেন্ট বা এট দিস মোমেন্ট, এটাও এই মুহূর্ত বুঝাই। তাহলে এই সবগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস ব্যবহার করি। এরপর দেখো যেটা মোস্ট ইম্পর্টেন্ট, প্রেজেন্ট পারফেক্টের কি কি ক্রাইটেরিয়া আছে। প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে জাস্ট, এই মাত্র, জাস্ট নাও, এই মাত্র, একেবারে এই একটু আগে। এরপর টিল, যতক্ষণ না পর্যন্ত, অলরেডি, ইতোমধ্যে, ইতোমধ্যে বলতে হ্যাঁ একটু আগে, এর মধ্যেই হয়ে গেছে, অলরেডি হয়ে গেছে মানে কি কিছুক্ষণ আগে হয়ে গেছে। এরপর দেখো রিসেন্টলি, মানে এই সাম্প্রতিক হচ্ছে বা হয়েছে, খুব খুব সাম্প্রতিক বুঝায়, খুব আর্লি বুঝায়। লেটলি, লেটলি, রিসেন্টলি সিনোনিম। ইয়েট, এখনো পর্যন্ত। আচ্ছা, নাওটা কেটে দাও, নেভার, এভার, আপ টু নাও, এগুলো একটু দেখতে পারো, এগুলা লেস ইম্পর্টেন্ট, বাট এই পর্যন্ত ভেরি 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 মাচ ইম্পর্টেন্ট। কয়টা স্টার দিব আই ডোন্ট নো। দেখো জাস্ট, জাস্ট নাও, অলরেডি, রিসেন্টলি, লেটলি, ইয়েট, এই পর্যন্ত ভেরি মাচ ইম্পর্টেন্ট। যদি কোনো সেন্টেন্সে এই ওয়ার্ড গুলা থাকে, অবশ্যই অবশ্যই সেখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে, অন্য কিছু হওয়ার সুযোগই নেই। ঠিক আছে, ওকে। এবার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস কি কি থাকে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস সাধারণত আমরা কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে দেখতে পাই, এবং 2টা স্ট্রাকচার ফলো করা হয়। এটা নিয়ে ঝামেলা লাগে না, 2টা স্ট্রাকচার ফলো করা হয়। কিরকম? এখানে হয় সিন্স থাকে বা ফর থাকে। তোমাকে সেন্টেন্স বললেই তুমি বুঝবে। যেমন আমি যদি বলি আই হ্যাভ বিন ইটিং রাইস সিন্স 15 মিনিটস বা ফর 15 মিনিটস, আমি দুইটাই বলি, সিন্স ফর, দুইটা দুই ক্ষেত্রে ব্যবহৃত হয়। আবার আমি যদি বলি যে ইট হ্যাজ বিন রেইনিং সিন্স সানডে বা ফর সানডে, এরকম স্ট্রাকচার। তো তুমি এরকম সেন্টেন্স প্রচুর শুনেছো। 2টা স্ট্রাকচার কেন বললাম? একটা সিন্সের স্ট্রাকচার, একটা ফরের স্ট্রাকচার। তো বেসিক প্যাটার্ন এইটাই, যে কোন একটা কাজ কখন থেকে শুরু হয়ে চলছে, এরকম একটা কনসেপ্ট দেয়, এবং সিন্স বা ফরের পর ওই যে কখন শুরু হয়েছে সেটা ইন্ডিকেট করা থাকে। ওকে, তাহলে এইটাই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচার। সিন্স বা ফর থাকলে এবং এরকম টাইম ইন্ডিকেট করলে সেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে যাবে। এখন কথা হচ্ছে কোথায় সিন্স বসে, কোথায় ফর বসে। আমি তোমাকে মেস আপ করে দুইটা কিন্তু ভুলভাল বলে দিলাম, এখন তুমি আমাকে বলো কোথায় সিন্স বসে, কোথায় ফর বসে। আচ্ছা, এখন সিন্স মানে থেকে অর্থ প্রদান করে, থেকে। যেমন আমি যদি বলি রবিবার থেকে বৃষ্টি হচ্ছে, সকাল থেকে বৃষ্টি হচ্ছে, 2 দিন থেকে বৃষ্টি হচ্ছে আমরা বলি না, কিন্তু বলি 2 দিন ধরে বৃষ্টি হচ্ছে। তো ফর মানে ধরে, আর সিন্স মানে থেকে। তাইলে যে সময় শুরু হয়েছে, শুরুর সময়টা যদি উল্লেখ থাকে তাহলে সিন্স হয়। যেমন সিন্স সানডে, আমি যদি লিখি এখানে, সিন্সের ক্ষেত্রে তুমি সানডে বসাইতে পারো, বা এরকম শুরুর সময় কি হইতে পারে, সকাল 8টা মনে করো, সিন্স 8 AM, বা সিন্স ফার্স্ট উইক, এরকম যে কোনো একটা টাইম, জাস্ট শুরুর টাইমটা।
বাট তুমি এখানে বুঝতে পারছো না কতক্ষণ ধরে হচ্ছে। তাইলে থেকে বা এক্সাক্ট স্টার্টিং বুঝাইলে আমরা সিন্স বসাই, আর ফর হচ্ছে ডিউরেশনের ক্ষেত্রে বসাই। কতক্ষণ ধরে হচ্ছে, কখন হচ্ছে সেটা বুঝতে পারবো না, বাট ডিউরেশনটা বুঝতে পারবো। যেমন আমি যদি বলি 2 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে, আমি তোমাকে একটা মেসেজ দিলাম 2 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে। এখন তুমি ইনবক্সে যে সিন করছো, তো টাইমটা দেখতে পাচ্ছ না যে আপু কখন সেন্ড করছিল। পেজের মেসেজ অনেক সময় টাইম দেখা যায় না, হয় না? তো তুমি টাইমটা দেখতে পাচ্ছ না। এখন তুমি কিভাবে বুঝবা যে কখন শুরু হয়েছিল বৃষ্টিটা, ঠিক এখনো কি হচ্ছে কিনা? তো ফরের ক্ষেত্রে ডিউরেশন বোঝা যায়, বৃষ্টি কতক্ষণ হয়েছিল, আর শুরুর টাইমটা বোঝা যায় না, ঠিক আছে? তাহলে ফর ডিউরেশনের ক্ষেত্রে ব্যবহার করা হয়, আর সিন্স স্টার্টিং এর ক্ষেত্রে কখন শুরু হয়েছে বুঝবা, বা ডিউরেশনটা বুঝবা না। ভেরি মাচ ইম্পর্টেন্ট। এটা একটু দেখিও, ভার্সিটিতে একবার প্রশ্ন আসছিল যে সিন্স কি ইন্ডিকেট করে, ডিউরেশন অফ টাইম নাকি পয়েন্ট অফ টাইম। তো সিন্স এর ক্ষেত্রে আমরা জাস্ট মনে রাখবো সিন্স পয়েন্ট অফ টাইম ইন্ডিকেট করে, পয়েন্ট অফ টাইম যে পয়েন্টে শুরু হচ্ছে, আর ফর ডিউরেশন অফ টাইম ইন্ডিকেট করে। মনে থাকবে, এটা কিন্তু ভার্সিটির কোশ্চেন এবং ভেরি মাচ ইম্পর্টেন্ট। মেডিকেলে আসবে না কে জানে, আসতেই পারে। দেখবো ভার্সিটি মেডিকেলের কোশ্চেন প্যাটার্নে খুব একটা পার্থক্য নাই, এবং বর্তমানে তো প্যাটার্নটা আরো মিলে যাচ্ছে। এত পরিমাণ গ্রামার আসছে এবার ম্যাটে। তোমরা সবাই তো ম্যাট দিয়ে আসছো, এখানে যারা আসছো সবাই সেকেন্ড টাইমার না, নাকি ফার্স্ট টাইমার কেউ আছো? ফার্স্ট টাইমারদের পরীক্ষার মাঝে অনেক গ্যাপ পড়ছে, বুঝছো? এখন ওরা সবাই কোচিং শুরু করে দিছে, ক্লাস শুরু করে দিছে। নাপ এক্সট্রাতে তো ক্লাস করছে, এর পাশাপাশি কোচিং এ যাওয়া শুরু করছে। ইয়েস, ফর হচ্ছে ধরে বোঝাই, আর সিন্স থেকে বোঝাই। আচ্ছা, আমি এখন সিঙ্গেল, সামনেও সিঙ্গেল থাকবো, এটা হচ্ছে চিরন্তন সত্য, বুঝছো? কে বলতেছে এই কথা? বসফরাস প্রণালী। আচ্ছা, কথা হইতেছে তোমাদের এই কিছু স্টুডেন্টের তো উইয়ার্ড নাম, মানে আমি পড়তেই পারি না। একজন আছে গরিবের আবার প্রোফাইলের নাম, একজন আছে সোডিয়াম ক্লোরাইড, তারপরে এরকম উদ্ভট উদ্ভট নাম রেখে, আর একজন ওই যে কি আছে ত্রিসাম্প্রতি প্রহৃষ্ট নাকি এই জন্য যেন গতবার ছিল একজন, আরো কয়েকজন আছে, আমি আর তাদের নাম উচ্চারণ করতে পারছি না। আচ্ছা, এখন আসো পাস্ট ইনডিফিনিট এর কি কি আইডেন্টিফায়ার আছে। পাস্ট মানে অতীতে হয়ে গেছে, তো এই ক্ষেত্রে সাধারণত গতকাল, যেমন ইনস্টারডে। তারপরে অনস, একদা, অনেক আগে, অনস একদা বা অনেক আগে বুঝাই। তারপর দেখো দ্য ডে বিফোর ইয়েস্টারডে, মানে গত পরশু দিন। দ্য ডে বিফোর ইয়েস্টারডে, তাহলে বিফোর ইয়েস্টারডে মানে গত কালকের আগের দিন, দ্যাট ইজ, এটা কিন্তু পরশু বুঝায়। দ্য ডে আফটার টুমোরো মানে আগামী পরশু, আর দ্য ডে বিফোর ইয়েস্টারডে মানে গত পরশু, ঠিক আছে? এরপর দেখো লং সিন্স, দীর্ঘদিন ধরে। লাস্ট নাইট, গত রাত্রে। লং এগো, অনেক আগে। লাস্ট নাইট হয়েছে গত রাত্রে। ওকে, অ্যাজ সুন অ্যাজ, অ্যাজ সুন অ্যাজ মানে হয়ে গেছে, হ্যাঁ। এটা পাস্টের ক্ষেত্রে ম্যাক্সিমাম ব্যবহার করা হয়। লাস্ট প্লাস সামথিং, লাস্ট প্লাস সামথিং বলতে লাস্ট নাইট হইতে পারে, লাস্ট ডে হইতে পারে, লাস্ট উইক হইতে পারে, লাস্ট মান্থ, লাস্ট ইয়ার, এনিথিং। যে কোনো একটা মোমেন্ট বা টাইম এখানে উল্লেখ থাকে। এগুলো সব পাস্টের আইডেন্টিফায়ার, পাস্ট ইনডিফিনাইট। ওকে, পাস্ট কন্টিনিউয়াসে কি হয়? ন্যারেশন চেঞ্জ করছো না, ন্যারেশন চেঞ্জে প্রেজেন্ট কন্টিনিউয়াস এর নাও কি হয়ে যায়, দেন হয়ে যায়। এট দিস মোমেন্ট, এট দ্যাট মোমেন্ট হয়ে যায়। তো এই যে এগুলা দেখো, নাও, দেন, এট দিস মোমেন্ট, এট দ্যাট মোমেন্ট, এট দিস টাইম, এট দ্যাট টাইম, টুডে, দ্যাট ডে, জাস্ট ওগুলাই চেঞ্জ করে দিয়ে যেটা হয় সেটাই পাস্ট কন্টিনিউয়াসে ব্যবহৃত হয়। ওকে, ফিচারের ক্ষেত্রে খুব ইজি, পাস্টের মতোই। ওটা গত দিন হয়ে যাচ্ছিল, গত বিগত সময়ের, এটা পরবর্তী সময় হবে। যেমন নেক্সট, পরে, টুমোরো আগামীকাল, নেক্সট উইক পরবর্তী সপ্তাহ, নেক্সট কামিং পরবর্তী সময়, এনজুইং মানে আগামী। তাহলে এই সবগুলা অতীতের আইডেন্টিফায়ার, ঠিক আছে? তাহলে এই পর্যন্ত ছিল আমাদের আইডেন্টিফায়ার। এখন তাইলে বলো, আমরা কত ইজি জিনিস একবারে দেখে ফেললাম। এখন তুমি যদি আমাকে বলো যে আপু এই জিনিস আমি পড়তে চাই না, দেখতে চাই না, এত ইজি জিনিস, বাট পরীক্ষার হলে এমন একটা কোশ্চেন দিয়ে দিবে, এর মধ্যে হয়তো তুমি দেখো নাই, এমন একটা শব্দ দিয়ে দিবে। ধরলাম তুমি অনস শব্দটা কখনো দেখোই নাই। এই যে দেখো, অন্স শব্দটা তুমি কখনো মনে করো দেখোই নাই, বুঝতে পারছো না এখন কি করব। হইতে পারে না এরকম? অনেকের ক্ষেত্রে হইতে পারে। তখন কিন্তু ঝামেলা লেগে যাবে। So, যে টপিক প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট, যে টপিক থেকে প্রশ্ন আসে, যতই সহজ হোক না কেন, অবশ্যই থিওরিতে একবার পড়বা এবং কোশ্চেন দেখে যাবা। সহজ জিনিসই মানুষ গরমের মাথায় ভুল করে বেশি। অনেক সময় এরকম হয়, সহজ প্রশ্ন দিছে, তোমরা চিন্তা করতে থাকো, আল্লাহ এত সহজ প্রশ্ন মেডিকেলে হয়। চিন্তা করতে করতে না, এটা নিশ্চয়ই এত সহজ না, অন্য কিছু জানতে চাইছে। এইবার উল্টা পাল্টা চিন্তা করে সব গুবলেট পাতায় আসো। বাট যে কোনো পরীক্ষার ক্ষেত্রে একটা সার্টেন অ্যামাউন্ট স্টুডেন্টকে পাস করাইতে হবে না? পাস না করাইলে যে বেসরকারি মেডিকেল গুলা বা অন্য জায়গাতে, অন্য বাইরে পড়ার একটা ব্যাপার আছে, এদেরকে পার করাবে কি করে?